সামারি পড়ানোর কথা ছিল লং অফ ফ্রিডম বাই নেলসন ম্যান্ডেলা। 234 নম্বর পেজ বের করুন, সামারিটা দেখি আমরা। বের করছেন? ওকে। Long Walk to Freedom is an autobiographical work written by South African President Nelson Mandela and published in 1995 by Little Brown and Co. Much of this autobiography was written secretly while Mandela was in prison. Autobiographical work কাকে বলে জানা আছে? আমি মনে হয় পড়াইছিলাম অটোবায়োগ্রাফি কি। নিজের সম্পর্কে লিখবে, হ্যাঁ নিজের ব্যক্তিগত লাইফ সম্পর্কে লিখবে, সেটা অটোবায়োগ্রাফি। তো নেলসন ম্যান্ডেলা লং অফ ফ্রিডম এটা তার নিজের সম্পর্কে লেখা একটা টেক্সট, যেটা কিনা 1995 সালে লিটল ব্রাউন আর কোমাস নামে দুইজন লোক এটা করছিল, পাবলিশ করছিল, ঠিক আছে। আর এটা লেখা হয়েছিল নেলসন ম্যান্ডেলা যখন জেলে ছিল বা তাকে যখন কারাগারে বন্দী করেছিল, সে সিক্রেটলি এটা লিখছিল, মানে লুকিয়ে লুকিয়ে এটা লিখছিল। Nelson Mandela was inaugurated as the country's first black president on May 10, 1994 at the age of 77. মানে তার বয়স যখন 77 বছর, তখন সে আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়। এটা হচ্ছে 1994 সালে 10 মে। উইথ ডি ক্লার্ক অ্যাজ হিজ ফার্স্ট ডেপুটি, এবং তার প্রথম যে সহকারী সে থাকে এফ ডি ক্লার্ক, সম্ভবত এফ মানে হচ্ছে ফ্রেডরিক ডি ক্লার্ক পসিবলি। পার্ট 11 অফ দ্য অটোবায়োগ্রাফি, এই যে অটোবায়োগ্রাফিটা আছে এটা অনেক বড়, ঠিক আছে। সেখানকার একটা টেক্সট হচ্ছে, মানে সেখানে একটা অংশ হচ্ছে লং অফ টু ফ্রিডম, আমাদের এই সিলেবাসে আছে, ঠিক আছে। তো এটা এই যে 11তম পার্ট বা অংশটা সাবজেক্ট সাবটাইটেল ফ্রিডম চ্যাপ্টার 155, সেটার নাম হচ্ছে ফ্রিডম চ্যাপ্টার 115। এগুলো কিন্তু মনে রাখতে হবে যে এটা কত নম্বর চ্যাপ্টার। ডিসকাস ভিভিডলি দ্য ইনঅগুরাল সেরেমনি, এই চ্যাপ্টারে কি আলোচনা করেছে, সেখানে আলোচনা করেছে এই নেলসন ম্যান্ডেলার তাকে কিভাবে অভ্যর্থনা বা সম্ভাষণ জানানো হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে কিভাবে তার অভ্যর্থনা হয়েছিল। হেল্ড ইন দ্য হ্যান্ডস্টোন এমপ্লি থিয়েটার বাই দ্য ইউনিয়ন বিল্ডিংস ইন প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিং এর যে স্যান্ডস্টোনটা আছে বা ওখানে যে বালুর একটা সম্ভবত মূর্তি আছে, ঠিক আছে, সেই মূর্তি এমপ্লি থিয়েটারে এই অনুষ্ঠানটা উদযাপন করা হয়েছিল। This part of the biography highlights Mandela's sense of pride at the victory of the black people against the white supremacy, his glorious achievement and hope to newborn liberty, the history of the white racial domination against the dark-skinned peoples of their own land, his homage to the freedom fighters, the African patriots who laid down their lives for the freedom, his long and hard struggle against racial discrimination, his sense of obligation and promises to his nation, his concept of freedom, and finally his splendid vision of the future, ব্রাইট ফিউচার। অনেক বড় লাইন আছে, আবার শুরুতে কি বলছে, দিস পার্ট অফ দ্য বায়োগ্রাফি, এই অংশে মানে এই বায়োগ্রাফিটার এই অংশে হাইলাইটস বর্ণনা করা হয়েছে বা আলোকপাত করা হয়েছে কি ম্যান্ডেলার সেন্স অফ প্রাইড এট দ্য ভিক্টরি, মানে সে যে এই জিতছে মানে সে যে এই যে হয়েছে প্রেসিডেন্ট হয়েছে, হ্যাঁ তার যে একটা গর্ব এইটা নিয়ে, অফ দ্য ব্ল্যাক পিপল এগেন্স্ট দ্য হোয়াইট সুপ্রিমেসি, এই যে কৃষ্ণাঙ্গদের শ্বেতাঙ্গদের বিপক্ষে তারা যে জিতছে, এইটার অভ্যর্থনা নিয়ে এখানে লেখা হয়েছে। আর কি লেখা হয়েছে, হিজ গ্লোরিয়াস অ্যাচিভমেন্ট এন্ড হোপ টু লিবার্টি, তার যে এই যে একটা মহিমান্বিত একটা অর্জন, মানে সে যে একটা প্রথমবার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছে, একটা অর্জন, এই যে তারপর হচ্ছে এন্ড হোপ টু নিউবর্ন লিবার্টি, এবং একটা নতুন স্বাধীনতা আসবে, সে একটা আশা বা প্রত্যাশা। দ্য হিস্টরি অফ দ্য হোয়াইট রেশিয়াল ডোমিনেশন এগেইনস্ট দ্য ডার্ক স্কিন পিপলস, এবং এই যে কৃষ্ণাঙ্গদের বিপক্ষে যারা হোয়াইট ছিল শ্বেতাঙ্গ ছিল, তাদের যে একটা রেশিয়াল ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্যবাদ, এইটা অফ দেয়ার ওন ল্যান্ড, হিজ হোমেজ টু দ্য ফ্রিডম ফাইটার্স, এবং তাদের নিজের দেশে যে স্বাধীন চেতা যোদ্ধারা আছে, তাই আফ্রিকান পেট্রিয়টস হু লেড ডাউন দেয়ার লাইভস ফর দ্য ফ্রিডম, এবং আফ্রিকান যারা শহীদ আছে আর কি, পেট্রিয়ট মানে দেশপ্রেমিক বোঝায়, তারা তাদের নিজেদের জীবন তারা উৎসর্গ করছে, হিজ লং এন্ড হার্ড স্ট্রাগল এগেইনস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন, এবং তারা এই যে এত সংগ্রাম করছে সেটা কিসের বিরুদ্ধে করছে, এই বর্ণ বৈষম্যবাদের বিপক্ষে। হিজ সেন্স অফ অব্লিগেশন এন্ড প্রমাইসেস টু হিজ নেশন, এবং তার জাতির প্রতি তার যে অব্লিগেশন বা বাধ্যবাধকতা, তার যে প্রমাইস গুলো আছে সেগুলি, হিজ কনসেপ্ট অফ ফ্রিডম, এবং তার স্বাধীনতার যে ধারণা, এন্ড ফাইনালি হিজ স্প্লেন্ডেড ভিশন টু এ ব্রাইট ফিউচার, এবং তার ভবিষ্যৎ সম্পর্কে যে একটা আছে, মানে একটা দূরদর্শিতা আছে বা তার যে একটা আশা আছে বা তার একটা ড্রিম আছে, সেগুলি এই পার্টে উল্লেখিত করা হয়েছে। শুনবে, বুঝতে পারছেন এই পেজটা? ওকে।
মোট কথা বলা হয়েছে যে এখানে কোন কোন বিষয় উল্লেখ আছে, ঠিক আছে, আমরা সেগুলো অবশ্যই পরে পাবো যে কোন কোন বিষয় উল্লেখ আছে। ওকে। হ্যাঁ, এরপরে আছে নেলসন ম্যান্ডেলা begins chapter 115 of his autobiography with the description of his inaugural ceremony at the first elected black president of Africa, South Africa on May 10, 1994। 1994 সালের মে মাসের 10 তারিখে এই নেলসন ম্যান্ডেলা প্রথমবার সাউথ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়, এবং এই বইয়ের চ্যাপ্টার 115-তে সেটা সে অটোবায়োগ্রাফি হিসেবে লিখে রাখছে যে কিভাবে তাকে অভ্যর্থনা জানানো হয়েছিল। He says that the dawn of 10 may seem to be bright and clear। সে বলছিল যে এই ডন মানে হচ্ছে ভোর, ঠিক আছে, ডাস্ক মানে গোধূলি আর ডন মানে ভোর। এই 10 মে ভোরটা হবে একটা উজ্জ্বল এবং পরিষ্কার বা স্পষ্ট একটা, মোট কথা অনেক সুন্দর একটা দিন হবে, একটা সুন্দর একটা ভোর দিয়ে শুরু হবে এটা। He had already been congratulated and admired by many dignitaries and world leaders before the inauguration। তাকে ইনগ্রেশনের আগে বা অভ্যর্থনা সভার আগেই তাকে এই পৃথিবীর অনেক বড় বড় নেতারা তাকে সম্ভাষণ জানাইছে, কনগ্রাচুলেশন জানাইছে, তার প্রশংসা করছে, ঠিক আছে, মানে এই অনুষ্ঠানের আগেই। He hoped that this inauguration would be the largest gathering ever the international leaders on the soil of South Africa। এবং সে বলছে যে এই যে একটা ইনগ্রেশনটা হবে, এইটা হবে এই সাউথ আফ্রিকার মাটিতে ইন্টারন্যাশনাল যত লোক আসছে তাদের নিয়ে সবচেয়ে বড় একটা বৈঠক। দ্য সেরিমনি ইজ হেল্ড ইন অ্যান এম্পি থিয়েটার। আর এটা হবে একটা এম্পি থিয়েটার। এম্পি থিয়েটার সেটা আমি ছবি দেখাইছিলাম, ঠিক আছে, ওই যে আহ হ্যাঁ, ওই যে গোল একটা ইসের মতো থাকে, একটা একটা ফেস্টনের মতো। হ্যাঁ, অফ স্যান্ডস্টোন বাই দ্য ইউনিয়ন বিল্ডিংস অফ প্রিটোরিয়া। এই স্থানটার নাম একটু স্মরণ রাখবেন যে ইউনিয়ন বিল্ডিং এর, আর প্রিটোরিয়া হচ্ছে একটা স্থানের নাম, সম্ভবত সাউথ আফ্রিকার 3টা রাজধানী, তো এখানে একটা নাম হচ্ছে প্রিটোরিয়া। Previously, this was the place of the white supremacy, but now it gave a grand spectacle of the large gathering of people of different colors to see the installation of South Africa's first democratic non-racial government। যদিও আগে এই স্থানটা ছিল হোয়াইটদের দখলে বা শ্বেতাঙ্গদের দখলে, কিন্তু এখন এই জায়গাটা একটা প্রদর্শনী হিসেবে মানে এটাকে বেছে নেওয়া হয়েছে, এবং যেখানে বিভিন্ন রঙের, মানে কালো, বাদামি, সাদা সব রকমের মানুষ এখানে আছে। আর এটা হচ্ছে অফ সাউথ আফ্রিকার ফার্স্ট ডেমোক্রেটিক, সাউথ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নন রেশিয়াল গভর্নমেন্ট। এই মানে অবৈষম্যবাদ বা যেখানে কোনো বৈষম্য না, এরকম একটা সরকারের ইনিগ্রেশনে এই জায়গাটাকে বাছাই করা হয়েছে। নন হচ্ছে না, রেসিয়াল মানে হচ্ছে বৈষম্য, ঠিক আছে, তার মানে বর্ণ বোঝায়, ঠিক আছে, তার মানে অবর্ণ, সেখানে কোনো বর্ণভেদের কোনো বর্ণভেদ নাই, ঠিক আছে। বুঝতে পারছেন শোন ভাইয়া, মানে মোট কথা। ওকে। তারপরে বলছে মিস্টার নেলসন ম্যান্ডেলা অ্যাটেন্ডেড দ্য সেরিমনি ইন কোম্পানি উইথ হিজ ডটার জেনানি। তার ডটার নাম ছিল জেনানি, সে তার এই ডটারের সাথে এই সেরিমনিতে অ্যাটেন্ড করে বা যোগদান করে। At first, Mr. De Klerk was sworn in as second deputy president and Mr. Thabo Mbeki as the first deputy president। প্রথমে হচ্ছে প্রথম রাষ্ট্রপতি হিসেবে এম মিস্টার থাবো এমবেকি, তারপর হচ্ছে সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে মানে হচ্ছে আহ অস্থায়ী, ঠিক আছে, এটাকে বলা অস্থায়ী মিস্টার ডিক ক্লার্ক। তারা এই এই যে শপথ বাক্য তারা এটা পাঠ করে, ঠিক আছে। তারপরে বলছে দেন মিস্টার ম্যান্ডেলা প্লেসড এট দ্য প্রেসিডেন্ট টু ওবি দ্য আপহোল্ড দ্য কনস্টিটিউশন এন্ড দ্য ডিভোট হিমসেলফ টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য রিপাবলিক অফ সাউথ আফ্রিকা এন্ড দ্য পিপল। এরপরে নেলসন ম্যান্ডেলা সে নিজ শপথ বাক্য পাঠ করায়, মানে সে শপথ পাঠ করে আর কি, এই সাউথ আফ্রিকার যে আছে জনগণ আছে তাদের ভালোর জন্য, তাদের ভালো কাজ করার জন্য, তাদের পক্ষে কাজ করার জন্য। যেমনটা এই আমরা ইসের এই যে আমেরিকার যে হয়েছে না, সেখানে ফার্স্ট হচ্ছে কমলা হ্যারিসকে তাকে শপথ বাক্য পাঠ করা হয়েছে, তারপর হচ্ছে জো বাইডেনকে শপথ বাক্য পাঠ করা হয়েছে, ঠিক আছে, তো ওই রকমই হয়েছে। প্রথম হচ্ছে ফার্স্ট অস্থায়ী, তারপর হচ্ছে সেকেন্ড অস্থায়ী, তারপর হচ্ছে এই যে প্রেসিডেন্ট হবে তাকে তার শপথ বাক্য পাঠ করা হয়েছে, ঠিক আছে, মানে এটা সিরিয়ালটা বলছে আর কি। তারপরে ওয়াইফ না তো, শপথ বাক্য বলছে। আমি শুনবে কথা বুঝতে পারিনি। আপনি আপনি ওয়াইফ মানে ওয়াইফ বলতে চাইলেন? না না, জো বাইডেন ওয়াইফ না তো, কমলা হ্যারিস তো হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ। ওকে।
জো বাইডেনের ওয়াইফের নাম হচ্ছে জিল বাইডেন, সম্ভবত জিল বাইডেন পসিবলি। আচ্ছা ওকে, যাই হোক, সেটা আমাদের দরকার নাই। তারপর দেন মিস্টার ম্যান্ডেলা প্লিজ টু দ্য প্রেসিডেন্ট ওবি অ্যান্ড আফোর্ড, এটা তো পড়ছি। তারপর অ্যাড্রেসিং দ্য অডিয়েন্স মিস্টার নেলসন ম্যান্ডেলা স্টেটেড that the people that assembled their conferred glory and hope to the newborn liberty। কি বলছে? এই যারা অডিয়েন্স বা ওখানে যারা উপস্থিত ছিল তাদের উদ্দেশ্য করে নেলসন ম্যান্ডেলা বলছে that the people that assembled there, মানে যে সমস্ত লোকজন এখানে জড়ো হয়েছে, conferred glory and hope to the newborn liberty, তারা অবশ্যই এখানে যে নতুন একটা স্বাধীন যে একটা আশাবাদী সরকার হবে, তারা সেই রকম একটা গ্যাদারিংসে বা সেরকম একটা সভায় তারা সবাই উপস্থিত হয়েছে। The people of South Africa passed through a long suffering, এই সাউথ আফ্রিকার লোকজন অনেক কষ্টের মধ্য দিয়ে আসছে, and bitter human disaster, এবং খুব তিক্ত বিপর্যয়ের মধ্য দিয়ে তারা যাচ্ছে, and so there must emerge a society, এবং সুতরাং এখন তাদের একটা এমন একটা সমাজ দরকার বা এমন একটা জাতি দরকার, of which everybody should be proud, যেখানে সবাই গর্বী, মানে সবাই গর্ববোধ করে আর কি সেই জাতিটা নিয়ে। বুঝতে পারছেন শুন ভাইয়া? আচ্ছা যদি না বুঝেন তাহলে কিন্তু সাথে সাথে জিজ্ঞেস করবো, অনেক বড় তো সামারি হিসেবে বলা একটু চাপ। আপনি যদি না বুঝেন সাথে সাথে ভাইয়া এই পেজটা আমি বুঝি নাই বা এই স্টেপটা আমি বুঝি নাই, কেমন? ওকে, এরপরে আছে রেফারিং টু হিমসেলফ এন্ড হিজ ফ্রেন্ডস, এরপরে সে নিজেকে এবং তার বন্ধুদের উদ্দেশ্য করে বলছে, ম্যান্ডেলা says that a few days ago they were regarded as outlaws, but now they are acting as the host to the nations of the world during this August gathering on the soil of South Africa। কি বলছে? a few days ago, কিছুদিন আগে they are regarded as outlaws, মানে তারা এরকম ভাবে বিবেচিত ছিল যে তারা মানে তাদেরকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এই যে একটা সংস্থা, এটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল, সুতরাং তারা ছিল আউটলস বা নিয়ম বহির্ভূত একটা সংস্থা, ঠিক আছে। বাট নাও, কিন্তু এখন দে আর অ্যাক্টিং অ্যাজ দ্য হোস্ট, কিন্তু এখন তারা হোস্ট হিসেবে বা তারা উদযাপন করে আর কি, ঠিক আছে। সাধারণত যেমন আমরা অনুষ্ঠান উদযাপন করে ওই রকম, যে আগে তারা ছিল ব্যান্ড বা তাদেরকে নির্বাসিত করা হয়েছিল, বা তাদের যে ওই যে সংস্থাটা বা তাদের দল, ওইটাকে ব্যান করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন তারা নিজেরা একটা হোস্ট করতেছে, ঠিক আছে, মানে তারা লিড দিতেছে, এটার কথা বলতে চাইছে। টু দ্য নেশন, এই জাতিটাকে, অফ দ্য ওয়ার্ল্ড ডিউরিং দিস অগাস্ট গ্যাদারিং অন দ্য সয়েল অফ দ্য সাউথ আফ্রিকা, এবং তারা লিড দিতেছে কোথায়? সাউথ আফ্রিকার মাটিতে। মানে কিছুদিন আগে এই এই যে সংস্থাটা বা এই যে দলটা, এটাকে ব্যান করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু এখন সেই দলটাই এই জাতিটাকে লিড দিতেছে বা জাতিটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। So he thanks the distinguished international guests who have come to share the victory of the African people for justice। সুতরাং নেলসন ম্যান্ডেলা এখন এখানে যারা আসছে বা ইন্টারন্যাশনাল যারা লিডার আসছে এখানে এই নেলসন ম্যান্ডেলাকে এই অভ্যর্থনা জানাইতে, সে তাদের সবাইকে সম্বর্ধনা জানাইছে বা সবাইকে সে তার পক্ষ থেকে থ্যাঙ্কস জানাইছে। টু কাম শেয়ার দ্য ভিক্টরি অফ দ্য আফ্রিকান পিপল ফর জাস্টিস, এবং তারা আসছে এই যারা আফ্রিকার লোকজন আছে তাদের ন্যায় বিচারের জন্য, পিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি, তাদের শান্তির জন্য, এবং হচ্ছে তাদের আত্মসম্মান বোধের জন্য। মোট কথা এখানে যারা গ্যাদারিং হয়েছে তারা আফ্রিকান যারা লোকজন আছে তাদের সবাইকে ন্যায় বিচার দেওয়ার জন্য আসছে, শান্তি দেওয়ার জন্য আসছে, এবং এই তাদের যে আত্মসম্মান বোধ এটা দেওয়ার জন্য আসছে, কারণ তারা এই নেলসন ম্যান্ডেলাকে অভ্যর্থনা জানাবে, যার কারণে নেলসন ম্যান্ডেলা এখানকার প্রেসিডেন্ট হিসেবে এখানকার লোকজনদেরকে শান্তি প্রতিষ্ঠা করবে বা তাদের শান্তির জন্য সে কাজ করে যাবে, ঠিক আছে। Mandela expresses his satisfaction that the people of South Africa have achieved their political emancipation। ম্যান্ডেলা আরো বলছে, মানে সে এইরকম সন্তুষ্ট হয়েছে যে এখন সাউথ আফ্রিকার লোকজন তারা তাদের যে রাজনৈতিক একটা বন্ধন বা এই বন্ধন থেকে তারা মুক্ত হয়েছে, মানে হচ্ছে তাদের মধ্যে আর কোনো বর্ণভেদ নাই। And on this day they promise to liberate their land from the bondage of poverty, এবং এই দিনে তারা প্রমিস করবে বা প্রতিজ্ঞা করবে যে তাদের দেশটা এখন আর পভার্টি থাকবে না বা দারিদ্র্য মুক্ত থাকবে না। একটা শেষ হয়ে গেছে। আচ্ছা এই যে লোক আসবে তো সেজন্য ফোন দিচ্ছিল। আচ্ছা সমস্যা নেই। কোথায় যেন ছিলাম আমরা? লিবার্টি, রাইট। ফার্স্টে বলছে লিবার্টি, তারপর হচ্ছে পভার্টি, মানে এখানে সবাই এখন মুক্ত হবে এবং এখানে কোনো দারিদ্রতা থাকবে না, সরি দারিদ্রতা না, দরিদ্রতা থাকবে না।
ডেপ্রাইভেশন, কোনো বঞ্চনা থাকবে না, সাফারিং, কোনো ভোগান্তি থাকবে না, জেন্ডার এন্ড আদার ডিসক্রিমিনেশন অথবা লিঙ্গ বা যে কোনো বৈষম্য এখানে থাকবে না। মোট কথা এখানে নতুন সরকার এইসব সে মানে এই সমস্ত কিছু এই সমস্ত কিছু থেকে আফ্রিকান নেশনটাকে সালভেশন এনে দেবে, ঠিক আছে, বা একটা মুক্তি এনে দেবে। আস্কিং ফর গডস ব্লেসিং, এবং সে ঈশ্বরের কাছে সে আশীর্বাদ চাইছে। হি হোপস, সে আরো আশা করছে দ্যাট যে ফ্রিডম উইল ফরএভার রেইন সুপ্রিম ইন সাউথ আফ্রিকা, যে এই সাউথ আফ্রিকায় এখন স্বাধীনতাটা সবচাইতে উপরে থাকবে বা স্বাধীনতাটা সবার উপরে থাকবে। and there will never be operation of one by another, এবং এখানে একে অপরের সাথে কোনো অপারেশন বা শোষণ থাকবে না। বুঝতে পারছেন স্ট্যান্ডাটা? যে শাসন, হ্যাঁ, ওইগুলো বোঝায়, শাসন বোঝায়, ঠিক আছে। মোট কথা এখানে বলছে যে নেলসন ম্যান্ডেলা সে যখন প্রেসিডেন্ট হবে তখন এই সাউথ আফ্রিকার সে কি কি করবে, সাউথ আফ্রিকার লোকজন কি কি হবে। আচ্ছা, এরপর হ্যাঁ, তার ড্রিমটা বলছে। আমরা যেমন আই হ্যাভ এ ড্রিমে দেখছিলাম না, যে মার্টিন লুথার সে বলছে আমি এইটা চাই ওইটা চাই, সমস্ত লোক এক হয়ে যাবে, কোনো কালার ডিসক্রিমিনেশন থাকবে না, এরকম, ঠিক আছে। তো এখানে নেলসন ম্যান্ডেলাও বলছে। আচ্ছা, Nelson Mandela goes on to describe the grand display of the South Africa jets, helicopters, troops, carriers, defense and police forces on the occasion of the inaugural ceremony. এরপরে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার যা আর কি, এই যে হেলিকপ্টার আছে, জেট প্লেন আছে, তারপরে যে এই যে সেনা আনানোর যে গাড়ি বা বহর গুলো আছে, মোট কথা বহর বলি না আমরা, সেনা বহর, ওই রকম বহর, ডিফেন্স, তাদের প্রতিরক্ষা বাহিনী, পুলিশ ফোর্সেস, এইগুলো সে সব সে মানে দেখাইছে আর কি। মোট কথা তার যে শক্তি আছে, তার যে ক্ষমতা আছে, সে সেটা দেখাইছে। যেমন আমরা দেখি না শেখ হাসিনা কোন একটা অনুষ্ঠান হলে সে তার সেনাবাহিনী, নৌবাহিনী, তারপরে বিমান বাহিনীর লোকজন জড়ো করে, তো ওইরকম এই যে নেলসন ম্যান্ডেলা তার যে বাহিনীগুলো আছে এগুলো জড়ো করছে, ঠিক আছে, মানে তার ক্ষমতা দেখানোর জন্য। He says how the highest generals of the South Africa Defense Force and Police saluted him and pledged their loyalty to him. সে বলছে যে সাউথ আফ্রিকার যারা বড় বড় পদে আছে বা যারা বড় বড় পদে অধিষ্ঠিত আছে, যেমন হচ্ছে পুলিশে, তারপর এই যে ডিফেন্স আছে, এইগুলাতে তারা কিভাবে এই নেলসন ম্যান্ডেলাকে সেলুট করতেছে বা তারা কিভাবে তাকে সেলুটেশন জানাচ্ছে, এবং তারা তার প্রতি বিশ্বস্ততা বা তাদের আনুগত্যবোধ দেখাচ্ছে কিভাবে। যেমনটা আমরা দেখি না শেখ হাসিনার সামনে যারা এই যেমন নৌবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান সবাই থেকে সেলুট জানায়, সম্মান জানায়, তার প্রতি আনুগত্যবোধ প্রদর্শন করে, ওইরকমটাই। He remembers the fact that a few years ago he was arrested by the forces who now saluted him and paid their loyalty to him. সে আর বলছে যে কয়েকটা দিন আগে তাকে যে লোকজন অ্যারেস্ট করছিল সেই লোকজনই এখন তার প্রতি সম্মান দেখাচ্ছে, তাকে সেলুট জানাচ্ছে, হ্যাঁ, তারপর তার প্রতি আনুগত্য বোধ দেখাচ্ছে, জাস্ট কয়েকটা দিনের মধ্যে। দিস ওয়াজ ইন এ রেয়ার ডেমনস্ট্রেশন, এটা মানে একটা অভূতপূর্ব প্রদর্শন অফ দ্য মিলিটারিস লয়ালটি অর টু ডেমোক্রেসি। আর সেটা হচ্ছে এই মিলিটারি বাহিনী বা এই যে সেনাবাহিনী তাদের গণতন্ত্রের প্রতি একটা বিশ্বাস বা আস্থা সেইটা প্রদর্শন করে, ঠিক আছে। মানে তারা হচ্ছে এর আগে যে সরকার ছিল সেই সরকারের পক্ষে কাজ করছে, এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, নতুন সরকার আসছে, এখন তারা নতুন সরকারের পক্ষে কাজ করবে, ঠিক আছে। তার মানে আগে সেই সরকার যা বলছে তারা সেটা শুনছে, এখন এই সরকার যা বলছে তারা সেটা শুনবে, এটি বোঝাচ্ছে। মোট কথা তারা হচ্ছে সংবিধানের ধারক বা বাহক। তারপরে বলছে হি অলসো অ্যাডমায়ার দ্য গ্র্যান্ড ডিসপ্লে অফ ইম্পালা জেটস। সে আর বলছে যে ইম্পালা জেট সম্ভবত একটা জেটের নাম, ঠিক আছে, বা একটা একটা নাম, বিমানের নাম। লিভিং এ স্মোক ট্রেল অফ দ্য ব্ল্যাক, রেড, গ্রিন, ব্লু এন্ড গোল্ড ফর্মিং দ্য নিউ ফ্ল্যাগ অফ সাউথ আফ্রিকা। এই জেট বিমান ধোয়া থেকে কয়েক ধরনের কালার বের হয়েছে, সেই কালার গুলো কি ব্ল্যাক, রেড, গ্রিন, ব্লু, গোল্ড, এবং এই সব কালার মিলে একটা সাউথ আফ্রিকার যে একটা পতাকা, ওই পতাকাটা বানাইছে। আমরা দেখি না যে অনেকগুলো বিমান মিলে একটা পতাকা বানায়, অনেকগুলো ড্রোন মিলে একটা পতাকা বানায়, তো এইরকমই। বুঝতে পারছেন স্ট্যান্সারটা? হ্যাঁ, 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 ওকে। এরপরে আছে দ্য ডে ওয়াজ স্পেশালি মার্ক ফর ম্যান্ডেলা বাই দ্য প্লেইং অফ দ্য টু ন্যাশনাল অ্যানথেমস। আর এই দিনে সাউথ আফ্রিকার দুইটা ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল। কোনটা কোনটা? দ্য হোয়াইট সিঙ্গিং নোয়াস্কি সিকেল আফ্রিকা এন্ড দ্য ব্ল্যাক সিঙ্গিং ডাই স্টেম দ্য ওল্ড অ্যানথেম অফ দ্য রিপাবলিক। হোয়াইট তারা বা শ্বেতাঙ্গ তারা হচ্ছে নতুন একটা অ্যানথেম গাচ্ছিল বা জাতীয় সঙ্গীত গাচ্ছিল, সেটা কি নোয়াস্কি সিকেল আফ্রিকা। এটা কিন্তু মনে রাখতে বা আসতে পারে যে হোয়াইটরা কোন গান গাচ্ছিল বা কোন জাতীয় সঙ্গীত তারা সেলিব্রেট, তারা আবৃত্তি করতেছিল, আর হচ্ছে যারা ব্ল্যাক তারা কি আবৃত্তি করতেছিল, তারা হচ্ছে আগেরটাই গাচ্ছিল, ডাইস্টেম। ওকে, এটা হচ্ছে আফ্রিকান। আচ্ছা, বলছে অন দ্য ডে অফ ইনগুরেশন, এই অভ্যর্থনার দিনে ম্যান্ডেলা লুকড ব্যাক টু দ্য হিস্ট্রি অফ দ্য কান্ট্রি। ম্যান্ডেলা এই এই যে দেশ অতীত সম্পর্কে, হ্যাঁ,
সেই দেশের অতীত সম্পর্কে বলছে, বা সেই এই দেশের অতীত সম্পর্কে সে ফিরে গেছে, অতীতে ফিরে গেছে। হি ফাউন্ড হাউ দ্য হোয়াইট স্কিন পিপল অফ সাউথ আফ্রিকা ক্রিয়েটেড এ সিস্টেম অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন। সে বলছে যে এই শ্বেতাঙ্গরা কিভাবে একটা রেসিয়াল ডিসক্রিমিনেশন বা বর্ণবাদ তারা কিভাবে তৈরি করছিল, and the whites domination against the dark skinned people of their own land in the first decade of the 20th century। এবং এই 20 শতকে কিভাবে এই যারা শ্বেতাঙ্গ তারা এই কৃষ্ণাঙ্গদের বিপক্ষে একটা ডিসক্রিমিনেশন, একটা রেসিয়াল ডিসক্রিমিনেশন তৈরি করছিল। দ্যাট হ্যাপেন্ড আ ফিউ ইয়ার্স আফটার দ্য বিটার অ্যাঙ্গলো-বোয়ার ওয়ার। আর এটা ঘটছিল এই অ্যাঙ্গলো-বোয়ার যুদ্ধের কিছুকাল পরে, এন্ড বিফোর হিজ বার্থ, এবং তার জন্মের কিছুকাল আগে, সরি হ্যাঁ আগে, ঠিক আছে। নাও ইন দ্য লাস্ট ডিকেড অফ দ্য 20th century, এবং এই 20 শতকের শেষে আইসা, এন্ড ম্যান্ডেলা own eight decade as a man that structure of inhuman society had been replaced by a society that recognized the rights and freedoms of all people irrespective of the colors of their skins। মানে সে তার জন্মের 80 বছর কাটিয়েছে এরকম বন্দি দশায়, এবং 80 বছর পরে সে এখন আইসা এমন একটা জাতিতে মানে তার দেশকে পরিণত করবে যেখানে কোনো বন্ডিজ থাকবে না, সবাই হবে মানে ফ্রি হবে, তার মধ্যে কোনো এরকম রেসিয়াল ডিসক্রিমিনেশন, কালার ডিসক্রিমিনেশন, ক্রিয়েটিভ ডিসক্রিমিনেশন এরকম কোনো কিছু থাকবে না, ঠিক আছে। মোট কথা এখানে সে একটু দেখে ফিরে গেছে যে এই 20 শতকে আইসাও কিভাবে, মানে 20 শতকের প্রথম 80 বা প্রথম 8 দশকে, মানে 80 বছরে এই হোয়াইটরা কিভাবে ব্ল্যাকদের বিপক্ষে বা কৃষ্ণাঙ্গদের বিপক্ষে একটা রেসিয়াল ডিসক্রিমিনেশন তৈরি করছিল। কিন্তু এখন এটা সবকিছু ম্যান্ডেলা যখন প্রেসিডেন্ট হয়েছে সবকিছু এখন দূর হয়ে যাবে, এখন এখানে একটা টোটাল ফ্রিডম আসবে, বা একটা টোটাল এই যে ডিসক্রিমিনেশন এটা সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যাবে। বুঝতে পারছেন সুমন ভাইয়া? না 80, উনি মনে হয় 27 বছর জেলে ছিল সম্ভবত। ওকে, এরপরে বলতে ম্যান্ডেলা রিমেম্বারেড দোজ থাউজেন্ড অফ দ্য আফ্রিকান পেট্রিয়টস হু স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর দ্য ফ্রিডম অফ দেয়ার মাদারল্যান্ড এন্ড হুজ সাফারিংস, কারেজ এন্ড স্যাক্রিফাইসেস বট অ্যাবাউট দিস ভিক্টোরি। এরপরে ম্যান্ডেলা বলছে যে সেই সমস্ত হাজার হাজার দেশপ্রেমী যারা তাদের নিজেদের মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছে এবং তারা এই ভোগান্তির মধ্য দিয়ে আসছে, তারা তাদের সাহস দেখাইছে এবং তারা তাদের জীবন উৎসর্গ করছে শুধুমাত্র এই বিজয়টা আনার জন্য। মানে মোট কথা এই দেশের দেশপ্রেমীদের কথা সে বলছে। দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য, হ্যাঁ, দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য ফ্রিডম স্ট্রাগল কুড নেভার বি রিপেইড। এবং তারা যেই অবদানটা, তাদের অবদানটা রেখে গেছে এটা কখনোই রিপেইড বা পুনরায়, মোট কথা এটা কখনো পেড করা যাবে না, বা তাদের ঋণটা কখনো শোধ করা যাবে না। নাও হি ফেল্ট দ্যাট হি হ্যাজ সিম্পলি দ্য সাম অফ অল দোজ আফ্রিকান পেট্রিয়টস। এবং সে বলছে যে আমি হচ্ছি এই যারা দেশপ্রেমী তাদের একটা যোগসূত্র, মোট কথা তারা যে এই অবদানটা রেখে গেছে তাদের অবদানের একটা যোগফল হচ্ছে আমি, হু হ্যাড গন বিফোর হিম, যারা কিনা আমার পূর্বে চলে গেছে। হি ওয়াজ সরি দ্যাট হি কুড নট থ্যাঙ্ক দেম, সে মানে দুঃখ প্রকাশ করছে যে সে তাদেরকে এখন ধন্যবাদ জানাতে পারছে না, এন্ড দ্যাট দে আর নট এবল টু সি দ্য রেজাল্টস অফ দ্য স্যাক্রিফাইস। এবং তারা এখন মানে যারা মারা গেছে, স্যাক্রিফাইস করছে তাদের লাইফ, তারা এখন এই তাদের এই যে স্যাক্রিফাইস বা উৎসর্গের যে একটা ফলাফল, এই ফলাফলটা তারা দেখতে পাচ্ছে না, কারণ তারা মারা গেছে। তাদের মারা যাওয়ার কারণে এই এই যে ভিক্টরিটা আসছে, ঠিক আছে। বুঝতে পারছেন শুনিয়া? ওকে, এরপরে বলছে দ্য পলিসি অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন কস্ট ডিপ এন্ড লাস্টিং ড্যামেজ টু সাউথ আফ্রিকা এন্ড ইটস পিপল। এই যে একটা বৈষম্যবাদ, বর্ণ বৈষম্যবাদ, এইটা আফ্রিকার এই যে এই লোকজন আছে এদের মধ্যে একটা মানে খুব গভীরভাবে একটা ক্ষতি কারণ হতে যাচ্ছিল বা হচ্ছিল এরকম। এন্ড টু রিপেয়ার দ্য ড্যামেজ অল দ্য ন্যাশনাল উড রিকোয়ার মেনি ইয়ার্স। এবং এইটার রিপেয়ার করতে বা এটা গঠন করতে বা ফিরিয়ে আনতে, পুনর্বহাল করতে অনেক বছর মানে লেগে যাবে আর কি, মোট কথা। হ্যাঁ, এই এতদিন তো একটা বৈষম্যবাদ ছিল, সুতরাং এখন সেটা রিপেয়ার করতে, আর এই বৈষম্য থাকার কারণে অনেকে ড্যামেজের মধ্যে ছিল, তারা বিশেষ করে যারা কৃষ্ণাঙ্গ ছিল, ঠিক আছে, তারা খুব গরিব ছিল, তো এইটাকে রিপেয়ার করতে অনেক বছর লেগে যাবে। ইফ নট জেনারেশন, মানে হয়তো মানে যদি ভাগ্য ভালো না হয় তাহলে হয়তো জেনারেশন বা প্রজন্ম চলে যেতে পারে। But the decades of operation and brutality had produced great patriots like the Oliver Tambos, the Walter Sisulu's, the Luthalus, the Yusuf Dados, the Brim Fishers, the Robert Subokes and so on. কিন্তু এই অপারেশনের কারণে এই এত বড় বড় এত মহৎ মানের লোকজন তাদের জন্ম হয়েছে, সেই নামগুলা বলছে, মানে যারা মারা গেছে আর কি, যে দেশপ্রেমীরা মারা গেছে, অলিভার থ্যাম্বোস, ওয়াল্টার সিসোলাস, লুথালোস, ইউসুফ ডেডোস, এদের মতো লোকজন, ঠিক আছে। দে আর মেড অফ এক্সট্রাঅর্ডিনারি কারেজ, তাদের অসাধারণ বা অনন্য সাধারণ সাহস ছিল। উইজডম এন্ড জেনারসিটি, তাদের মধ্যে প্রজ্ঞা ছিল এবং হচ্ছে বদান্যতা ছিল বা ভদ্রতা বোধ ছিল। এন্ড দেয়ার লাইক উড নেভার বি ফাউন্ড, এবং তাদের মতো আর কখনোই মানে তাদের মতো লোক আর কখনোই ফিরে পাওয়া যাবে না।
পারহ্যাপস ডেপথ অফ অপারেশন কুড ক্রিয়েট সাচ হরিফিক ক্যারেক্টার্স। হতে পারে যে এই শাসন শোষণ আরো মানে এই ধরনের লোকজন সৃষ্টি করবে বা তৈরি করবে, কিন্তু তাদের মতো আর কেউ আসবে না। ম্যান্ডেলা অপাইন্স দ্যাট সাউথ আফ্রিকা ইজ রিচ ইন মিনারেলস। সে বলছে যে সাউথ আফ্রিকায় এই যে খনিজ দ্রব্য আছে অনেক। আমরা জানি যে স্বর্ণের শহরে বলা হয় সাউথ আফ্রিকার জোহান্নেসবার্গকে, মানে সেখানে প্রচুর পরিমাণে স্বর্ণ পাওয়া যায়, ঠিক আছে। তো সেই জন্য বলছে যে এই সাউথ আফ্রিকায় প্রচুর মিনারেলস আছে এন্ড জেমস, এবং রত্ন আছে। রত্ন বলতে বোঝায় হীরা, চুনি, তারপরে পান্না, এই ধরনের জিনিসকে। বাট ইটস গ্রেটেস্ট ওয়েলথ ইজ ইটস পিপল, কিন্তু এটার সবচাইতে মূল্যবান হচ্ছে এটার লোকজন। ফাইনার এন্ড ট্রুয়ার দেন দ্য পিউরেস্ট ডায়মন্ডস, এবং তা হচ্ছে এতটাই মানে বিশুদ্ধ, তারা হীরার চাইতেও দামি। মানে কত সুন্দর একটা কথা, বুঝতে পারছেন যে সাউথ আফ্রিকা হচ্ছে স্বর্ণের একটা নগরী বলা হয়, কিন্তু তার চাইতে মূল্যবান হচ্ছে এখানে যারা লোকজন আছে তারা, এই এই মানে যে দেশপ্রেমের কথা উল্লেখ করছে তারা। কত সুন্দর কথা। হুম, অবশ্যই। ওকে, এরপরে নেলসন ম্যান্ডেলা কনফেসেস দ্যাট হি লার্ন দ্য মিনিং অফ স্ট্রাগল। সে বলছে যে সেই স্ট্রাগলটাকে বুঝতে পারছে, মানে সে যে এত বছর জেলে রয়েছে, এত স্ট্রাগল করছে, সুতরাং এই স্ট্রাগলটাকে বুঝতে পারছে। এন্ড কারেজ ফ্রম দিস কমরেডস, এবং সে আরো স্বীকার করছে যে তার যে সহযোগীরা আছে, কমরেড আছে, তাদের যে সাহস সেটা। টাইম অ্যান্ড অ্যাগেইন হি হ্যাজ সিন মেনি পিপল রিস্কিং দেয়ার লাইফ ফর অ্যান আইডিয়া। বলছে টাইম অ্যান্ড অ্যাগেইন হি হ্যাজ সিন, মানে সময়ে সময়ে বা মানে মোট কথা পুনর্বার বা বারে বার সে দেখতে পেয়েছে যে এই তাদের জীবন বিপন্ন করে বা রিস্কের মধ্যে নিয়েও তারা কিভাবে দেশের জন্য কাজ করছে। সিন হাউ মেন স্ট্যান্ড আপ টু অ্যাটাক দ্য টর্চার উইদাউট ব্রেকিং। সে আরো বলছে যে মানুষ তারা ভেঙে না গিয়ে বা হতাশ হয়ে না পড়ে কিভাবে এই টর্চারের বিপক্ষে তারা দাঁড়িয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কারেজ ইজ নট দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার। সে বলছে মানে কারেজ হচ্ছে ভয়কে মানে ভয় না থাকা এরকমটা না, বাট দ্য ট্রাইম্ফ ওভার ইট, কিন্তু জয় মানে ভয়কে জয় করা। মোট কথা সেখানে এই যে সাহসের একটা ডেফিনেশন দিয়েছে বা সংজ্ঞা দিয়ে সে বলছে যে সাহস মানে হচ্ছে ভয় থাকা না, সাহস মানে হচ্ছে ভয়কে জয় করা। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা আমি বলি, আপনার মনে করুন ভয় নেই, এটা সাহস না। সাহস হচ্ছে আপনি ভয়কে জয় করতে পারবেন, এইটা। ওকে, হি অলসো ফেল্ট ফিয়ার, মানে সে ভয় পাইছে, বাট হি ডিড বিহাইন্ড এ মাস্ক অফ বোল্ডনেস, কিন্তু তার সাহসের মধ্যে এটাকে লুকিয়ে রাখছে। মোট কথা সে দেখায় নাই যে এটা মানে তার মধ্যে যে ভয় আছে এটা সে দেখায় নাই। ওকে, হি সেজ দ্য ব্রেভ ম্যান ইজ নট হি হু ডাজ নট ফিল অ্যাফ্রেড। সে বলছে যে সেই সাহসী না যে ভয় দেখায় বা যে ভয়টাকে অনুভব করে, বাট হি হু কনকার্স দ্যাট ফিয়ার, কিন্তু সেই হচ্ছে সাহসী যে ভয়টাকে জয় করে। জাস্ট মিনিট শুনবে? ওকে, আচ্ছা, ফিয়ার। ম্যান্ডেলা ওয়াজ নট হোপলেস, সে আশাহীন নাই, ঠিক আছে। বা সে তার যে মোট কথা সে হতাশ হয় না, এরকমটা। অ্যাবাউট দ্য গ্রেট চেঞ্জ অফ সোসাইটি, এই যে সমাজ পরিবর্তন হচ্ছে এটা সে একটু হতাশ হয় না। জাস্ট মিনিট।
ওকে, সরি একটু। আচ্ছা, ম্যান্ডেলা ওয়াজ নট হোপলেস অর দ্য গ্রেট চেঞ্জ অফ সোসাইটি, মানে সেই সমাজে পরিবর্তন হয়েছে এর জন্য সে হতাশ হয় নাই, বিকজ হি হ্যাড সিন কারেজ নট ওনলি ইন দ্য হিরোজ বাট অলসো ইন দ্য অর্ডিনারি মেন আর উমেন অফ দ্য কান্ট্রি। কারণ সে যে শুধু যারা এই মানে একটু সাহস লোক তাদের মধ্যে সাহস আছে এরকমটা না, তারা যত জনগণ আছে মহিলা হোক বা পুরুষ হোক সবার মধ্যে সে সাহসটা দেখতে পাইছে, ঠিক আছে। যা আমরা বলি না একতাই বল বা 10 মিলে করি কাজ সারা যেতে না হেরেছে, এরকমটা। সে শুধুমাত্র যারা এই দেশপ্রেমিক বা যারা দেশের জন্য কাজ করছে তার সাথে তাদের মধ্যে সে সাহসটা দেখতে পায়, সে সবার মধ্যে সাহস দেখতে পায়, তারপর সে হতাশ হয় না। হি অলওয়েজ বিলিভ দ্যাট ইন এভরি হিউম্যান হার্ট দেয়ার ওয়াজ এ মের্সিয়ান জেনারসিটি। সে বলছে যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে দয়া আছে এবং বদান্যতা বা ভদ্রতা বোধ আছে। হিউম্যান বিংস আর বর্ন নট টু হেট ওয়ান অ্যানাদার। এই যে মানুষ তারা একে অপরকে ঘৃণা করার জন্য জন্ম নেয় নাই, বিকজ অফ দ্য ইনডিফারেন্স অফ ক্যাস্ট। এখানে যদিও মানে গোত্রের মধ্যে ডিফারেন্ট আছে, ক্রিড আর কালার বা বর্ণভেদ আছে বা শ্রেণীভেদ আছে, ঠিক আছে। তারা শুধুমাত্র জন্মগ্রহণ করছে এই এই যে মানে অন্যকে ছোট করা বা অন্যকে হেয় করা এর জন্য না। ইফ পিপল ক্যান লার্ন টু হেট, যদি তারা ঘৃণা করা শিখতে পারে, দে অলসো ক্যান বি সরি দে ক্যান অলসো বি টট টু লাভ। তারা ভালোবাসা তো শিখতে পারবে, বিকজ লাভ কামস মোর ন্যাচারালি টু হিউম্যান হার্ট দ্যান হ্যাটেড। কারণ ভালোবাসাটা আরো ন্যাচারালি বা আরো সহজ উপায়ে আসে মানুষের হৃদয়ে। কত সুন্দর কথা যে মানুষ যদি ঘৃণা করতে পারে তাহলে ভালোবাসতেও পারবে, কারণ ভালোবাসাটা ঘৃণার চাইতে আগে আসে, আগে ভালোবাসতে তাকে ঘৃণা করা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে রেফারিং টু হিজ গ্রিমেস্ট টাইমস ইন প্রিজন, মানে সে কারাগারে থাকাকালীন সময়ে যে একটা খারাপ সময় কাটাইছে সেটাকে সে উল্লেখ করে বলছে, ম্যান্ডেলা সেজ দ্যাট হি উড সি ফর এ সেকেন্ড অর টু এ গ্লিমার অফ হিউম্যানিটি ইন ওয়ান অফ দ্য গার্ডস এন্ড ইট ওয়াজ এনাফ টু এনকারেজ হিম। সে বলছে যদিও অনেকের মধ্যে সে ঘৃণা দেখতে পাইছে কিন্তু এমনও দু একজন লোক ছিল যাদের মধ্যে সে দয়া দেখতে পাইছে। ম্যানস গুডনেস ইজ এ ফ্লেম, মানুষের এই যে গুডনেস বা ভালো, এই যে মানুষের ভালো একটা কাজ বা সে যে ভালো, এটা একটা শিখার মতো, মানুষ একটা অগ্নিশিখার মতো, দ্যাট ক্যান বি হিডেন বাট নেভার এক্সটিংগুইশ, যেটা লুকায়িত থাকতে পারে কিন্তু এটা অস্তিত্ব শেষ হয়ে যায় না। মানে এটা হচ্ছে আগুনের শিখার মতো, যেটা লুকায়িত থাকতে পারে কিন্তু এটা কখনো শেষ হয়ে যাবে না। কত সুন্দর সুন্দর কথা বলছে, বুঝতে পারছেন স্ট্যান্ডটা শুনবে? ওকে, ম্যান্ডেলা boldly said that he and his comrades took up the struggle for freedom. সে বলছে যে সে এবং তার যারা কমরেড বা সহযোগী তারা সবাই স্ট্রাগল করছে এই স্বাধীনতার জন্য, knowing full well that their path would never be smooth one, এবং তারা এটা জানতো যে তাদের পথটা পুষ্প সহ্য হবে না বা খুব সহজ হবে না। when he joined the African National Congress, যখন সে ANC তে বা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করে, he was a ম্যান, সে খুব মানে তার বয়সটা অল্প ছিল, and he saw the price his comrades paid for their ideology, এবং তখন সে দেখতে পাইছে তার যে এই যে আইডিওলজিস্ট বা তার যে একটা আদর্শ এটার জন্য মানুষ কিভাবে তাদের জীবন উৎসর্গ করছে। মানে সে যখন তার বয়স অল্প ছিল তখন সে এটা দেখতে আসছে যে কিভাবে মানে বা তারা কতটা ত্যাগ স্বীকার করতেছে জাস্ট ফ্রিডমের জন্য। সুতরাং সেইটাই শিখছে, তার বয়স অল্প ছিল, এখন সে আর অনেক মেচিউরড হয়েছে, সুতরাং সে আস্তে আস্তে শিখছে। অ্যাজ পার হিমসেলফ, তার জন্য হি হ্যাড নেভার রিগ্রেটেড অ্যান্ড রিগ্রেটেড হিজ কমিটমেন্ট। সুতরাং এই এই কারণে সে কখনোই তার যে এই কমিটমেন্ট ছিল বা তার যে এই প্রতিজ্ঞা ছিল এই জন্য সে কোনো রিগ্রেট করে নাই বা কোনো হতাশ হয় নাই। টু দ্য স্ট্রাগল অ্যান্ড হি ওয়াজ অলওয়েজ রেডি টু ফেস দ্য সিচুয়েশন দ্যাট কস্ট হিজ পার্সোনাল সারপ্রাইজ, এবং সে তার নিজের যত কষ্টই হোক বা যত ভোগান্তির মধ্য দিয়ে সে যাক না কেন এই সিচুয়েশনটা বা এই কোনো খারাপ পরিস্থিতি সে ফেস করতে সমর্থ হইতো, বা তার মধ্যে এই ধরনের একটা ডিটারমিনেশন ছিল, ঠিক আছে। মানে যত খারাপ পরিস্থিতি সে ওটা ফেস করতো, সে তার সাফারিং এর জন্য বা তার ভোগান্তির জন্য কোনো যে মানে সেখান থেকে চলে আসবে বা সরে যাবে এরকমটা করতো না। বাট হিজ ফ্যামিলি সাফারড এ লট ডিউ টু হিজ কমিটমেন্ট টু দ্য স্ট্রাগল, কিন্তু তার পরিবারকে এই জন্য অনেক মানে ঝামেলা পোহাইতে হয়েছে তার এই কমিটমেন্টের জন্য। ইভেন তার বাসার সামনে সম্ভবত বোম রাখা হয়েছিল, এরকম আছে। হ্যাঁ, বোম রাখা হয়েছিল তার ইসের সামনে, বাসার সামনে। আচ্ছা, এরপরে আছে অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা এ ম্যান হ্যাজ টুইন অব্লিগেশন। নেলসন ম্যান্ডেলার মধ্যে একজন মানুষের দুইটা বাধ্যবাধকতা থাকা উচিত। ফার্স্টটাকে অব্লিগেশন টু হিজ ফ্যামিলি, তার পরিবারের প্রতি আনুগত্যবোধ থাকা উচিত। টু হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, পরিবারের প্রতি মানে পরিবারের প্রতি কাদের প্রতি হবে, তার ওয়াইফের প্রতি হবে, তার চিলড্রেনের প্রতি হবে। অ্যান্ড অব্লিগেশন টু হিজ পিপল, এবং তার জনগণের জন্য হবে। হিজ কমিউনিটি, হ্যাঁ, তার যে কমিউনিটি বা তার যারা আশেপাশের লোকজন আছে তাদের জন্য হবে। অ্যান্ড হিজ কান্ট্রি, এবং তার দেশের জন্য, ঠিক আছে। মোট কথা দুইটা অব্লিগেশন, একটা হচ্ছে তার লোকজনের প্রতি, একটা হচ্ছে তার ফ্যামিলির প্রতি, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু ইসে আসতে পারে থ্রিপ কোশ্চেনে। আচ্ছা, ইন এ সিভিল অ্যান্ড হিউম্যান সোসাইটি, একটা সভ্য সমাজে
এ ম্যান ক্যান পারফর্ম দিস অব্লিগেশন, একজন মানুষ সহজভাবে এই ধরনের বাধ্যবাধকতা তার পারফর্ম করতে পারে অ্যাকর্ডিং টু এবিলিটি, তার সক্ষমতা অনুসারে, ইনক্লাইনেশন এবং তার যে যে মানে আছে বিবেকবোধ আছে সেটা অনুযায়ী। বাট ইন এ কান্ট্রি লাইক সাউথ আফ্রিকা, কিন্তু সাউথ আফ্রিকার মতো একটা দেশে রেসিয়াল ডিসক্রিমিনেশন প্রিভেল, যেখানে কিনা এই বর্ণ বৈষম্যবাদ আছে, ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল, এটা মানে এই বাধ্যবাধকতা বা আনুগত্যবোধ থাকা টোটালি ইম্পসিবল ফর এ ব্ল্যাক টু ফুলফিল দোস অব্লিগেশন, এবং সেটা কালো মানুষের জন্য আরো বেশি মানে টোটালি অসম্ভব হয়ে যায় যারা নিগ্রো তাদের জন্য একটা সাউথ আফ্রিকার মতো একটা কান্ট্রিতে। ওয়েট শুনবে একটু জিরিয়ে নেই, অনেকদিন ধরে তো অনেকদিন ধরে তো আবার ই হয় না, ওদেরকে ঈদে ছুটি দিয়েছিলাম সব ব্যাচ গুলোতে, এই জন্য। আচ্ছা ওকে, কোথায় ছিলাম? অব্লিগেশন, ওকে। In South Africa, a man of black skin who tried to live an human being or tried to fulfill his duties to his people was punished by the rulers. মানে সাউথ আফ্রিকার মতো একটা দেশে যে কিনা মানুষের জন্য কাজ করতে বা তার দেশের জন্য কাজ করতে চায়, তাহলে যদি মানে কাজ করতে চায় তাহলে তাকে ওখানে যারা শাসক আছে তাদের দ্বারা টর্চার্ড হইতে হয়, ঠিক আছে, বা সে শাসকরা তাকে শাস্তি দেয়। ড্রাইভ ফ্রম হিজ ফ্যামিলি এন্ড ফোর্স টু লিভ এ লাইফ অফ আন্ডারগ্রাউন্ড রেবেল, তাকে তার পরিবার থেকে দূরে রাখা হয় এবং তাকে একটা মানে টোটালি তার সবকিছু থেকে তাকে দূরে সরিয়ে ফেলানো হয়। অ্যাজ ফর হিজ পার্সোনাল এক্সপেরিয়েন্স, ম্যান্ডেলা সেজ দ্যাট when he attempted to serve his people, he was prevented from performing his obligation to his family. মানে ম্যান্ডেলা নিজেকে উল্লেখ করে বলছে যখন সে তার দেশের জন্য কাজ করতে গেছে তখন তাকে তার পরিবারের থেকে সম্পূর্ণরূপে মানে বিচ্ছেদ করে দেওয়া হয়েছে, বা বিচ্ছেদ না তো মানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তার পরিবার থেকে। Similarly, his commitment to his people, to the millions of South Africans, was at the cost of people he knew best and loved most. কি বলছে? Similarly, his commitment, মানে একইভাবে তার যে প্রতিজ্ঞাগুলো ছিল তার দেশের জনগণের প্রতি, টু দ্য মিলিয়ন্স অফ সাউথ আফ্রিকা, এই যে লক্ষ লক্ষ সাউথ আফ্রিকার প্রতি, ওয়াজ এট দ্য কস্ট অফ দ্য পিপল, এবং সেটার মূল্যটা দিতে হয়েছে এই লোকজনের কারণে, হি নো বেস্ট and loved most. In other words, in fulfilling his obligation, he gave more importance to his people than to the members of the family. বলছে in other words, মানে অন্য কথায় বা অন্যভাবে আমরা বলতে পারি, ইন ফুলফিলিং হিজ অব্লিগেশন, তার যে অব্লিগেশন বা বাধ্যবাধকতাগুলো আছে এগুলো পরিপূর্ণ করার জন্য বা পূর্ণ করার জন্য, হি গেভ মোর ইম্পর্টেন্স টু হিজ পিপল, সে তার লোকজনের প্রতি বেশি গুরুত্ব দিছে দেন টু মেম্বার্স অফ ফ্যামিলি, মানে সে তার পরিবারের লোকদের চাইতে এই তাদের দেশের লোকজনের প্রতি বেশি গুরুত্ব দিছে তার অব্লিগেশন গুলো পূর্ণ করার জন্য। বুঝতে পারছেন? ওখানে ওখানে ওইটা কথার কথা বলছে, আমরা বলি না যে আমরা ফার্স্ট ইয়ারে একটা একটা কবিতা পড়ছিলাম যে 10,000 saw at a glance, এক পলকে দেখি 10 সহস্র। তো আপনি কি মানে গুনতে পারবেন আপনি কি 10 সহস্র দেখেন নাকি 100 সহস্র দেখেন? কত? এটা হাইপারবল বলা হয়, সাহিত্যের ভাষায় বলে হাইপারবল, মানে বাড়িয়ে বলা, ঠিক আছে? হ্যাঁ। তো মানে সেই হিসেবে এখানে মিলিয়ন মিলিয়ন, এখানে সেটা বাড়িয়ে বলা হয়েছে সেটা তো জানি না, কারণ এখানে মিলিয়ন মিলিয়ন বলা হয়েছে। 1 মিলিয়নে 10 লক্ষ, তো মিলিয়ন মিলিয়ন মানে 10 লক্ষের আবার লাখ, তার মানে তো এমনিতেই এটা কোটি কোটি অটোমেটিক্যালি হয়ে যায়। এখানে দেখুন মিলিয়ন ওয়াটটা, হ্যাঁ সম্ভবত দুইবার ইউজ করা হয়েছে, টু দ্য মিলিয়নস, এখানে মিলিয়নটা 1 মিলিয়ন বলা কিন্তু মিলিয়নস প্লুরাল, তার মানে একের বেশি মিলিয়ন, ঠিক আছে? সুতরাং এখানে সম্ভবত কোটি বা লক্ষ লক্ষ লোক বোঝাচ্ছে, ওকে, কারণ আফ্রিকায় তো কোটি কোটি লোক বাস করে। সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড লার্জেস্ট কি বলে এটাকে কন্টিনেন্ট ইন দা ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে ম্যান্ডেলা গিভস হিজ কনসেপ্ট অফ ফ্রিডম, এরপর সে তার স্বাধীনতা সম্পর্কে একটা কনসেপ্ট দিছে, বা তার মতে স্বাধীনতাটা কি। He says that he was not born with a hunger for freedom. He was not born with a hunger for freedom. মানে সে যখন জন্মগ্রহণ করছে তখন তার মধ্যে কোনো স্বাধীনতা বোধ ছিল না, কারণ সে তো ছোট ছিল। লাইক এনি আদার চাইল্ড হি ওয়াজ বর্ন, মানে অন্য শিশুদের মতোই সে ফ্রি ছিল, ছোট সময় তো তার মধ্যে এই বোধটা ছিল না। ফ্রি ইন অল রেসপেক্টস, এ বয় ইজ ফ্রি টু রান ইন দ্য ফিল্ডস নিয়ার হিজ প্যারেন্টস, মানে সে তার যে তার যে পিতামাতার আবাস বা বাড়ি সেখানে সে নির্বিবাদ অবাধে চলাফেরা করতে পারতো।
হাউস, ফ্রি টু সুইম ইন দ্য ক্লিয়ার স্ট্রিম অফ দ্য ভিলেজ, এবং সে তার গ্রামে যে সমস্ত নদী বা খাল যা থাকুক সেখানে সে এমনিতে বা সাধারণভাবেই ওখানে সুইম করতে পারতো, সাঁতার কাটতে পারতো। মোট কথা ওখানে রেস্ট্রিকশন ছিল না। ফ্রি টু প্লে ইন দ্য ফিল্ডস এন্ড সো অন, মোট কথা সে ওখানে খেলতে পারতো। মোট কথা তার লাইফটা টোটালি ওখানে ছিল ফ্রি, সে ছিল লিবারাল। হ্যাঁ। তারপর বলছে বয় ম্যান্ডেলা ওয়াজ নট ডিস্টার্ব বাই দ্য লস অফ মেন অর গড সো লং অ্যাজ হি ওয়াজ আন্ডার প্যারেন্টাল কেয়ার, মানে সে যখন তার পিতামাতার আদেশে যতদিন ছিল বা তার পিতামাতার আন্ডারে যতদিন ছিল সেখানে তার কোনো রেস্ট্রিকশন বা বাধা বিপত্তি ছিল না, এরকম কোনো বৈষম্যবোধ ছিল না। বাট গ্রাজুয়ালি হি বিগান টু লার্ন, কিন্তু আস্তে আস্তে সে বুঝলো বা শিখলো দ্যাট হিজ বয়হুড ফ্রিডম ওয়াজ নাথিং বাট এ ইলিউশন, যে তার এই যে শৈশবের একটা ফ্রিডম এটা তার কাছে একটা ভ্রম ছাড়ার কোনো কিছুই না। কারণ শৈশবে সবাই ফ্রিডম মানে ফ্রি থাকে বা লিবারাল থাকে, যা আস্তে আস্তে বয়স বাড়ে তার মধ্যে মেচুরিটি আসে, তখন আর কি কি যেন কি বলছে, আমার ফোনে চার্জ শেষ হয়ে মোবাইল বন্ধ হয়ে গেছিল। ওকে ওকে, আচ্ছা। এরপর সে যখন মেচিউর হয় তখন সে আস্তে আস্তে আর কি এই দেশের যে একটা বন্ডেজ বা একটা ডিসক্রিমিনেশন এটাতে সে জড়িয়ে পড়ে, ঠিক আছে। তারপর বলছে হোয়েন অ্যাজ এ ইয়ং ম্যান হি আন্ডারস্ট্যান্ড দ্যাট হিজ ফ্রিডম ওয়াজ হ্যাড অলরেডি বিন টেকেন ফ্রম হিম, এরপর সে যখন মেচিউরড হয় তখন সে আস্তে আস্তে বুঝতে পারে যে তার কাছ থেকে স্বাধীনতা আস্তে আস্তে কেড়ে নেওয়া হচ্ছে। হি বিগান টু হাঙ্গার ফর ইট, এখন সে এটার জন্য ক্ষুধার্ত, মানে মোট কথা এখন সে স্বাধীনতাটা চায়। As a student, he wanted freedom only for himself, say freedom to be able to stay at night, read, which gave him pleasure and to anywhere he liked. এখন সে চাচ্ছে যে স্বাধীনতা চাচ্ছে, ঠিক আছে। এরপরে বলছে সে স্টুডেন্ট হিসেবে যা তা করা তাদের স্বাধীনতা হিসেবে যা তা পাওয়া উচিত, সে এখন সবকিছু চাচ্ছে। জাস্ট মিনিট শুনবে। ওকে, Later, while he was in Johannesburg, এরপর বলছে সে যখন জোহানেসবার্গে ছিল, he craved for his basic and honorable freedom to develop the latent force and earn his livelihood, মানে আমরা তো জেনারেল ভাবে দেখি যে একটা যখন আমরা একটা ইসে থাকি, খেরামে থাকি, তখন আমাদের মধ্যে ততটা যে রাষ্ট্রীয় একটা রেস্ট্রিকশন ওইটা থাকে না, কিন্তু যখন আমরা কোনো বড় কান্ট্রিতে আসি বা সিটিতে আসি তখন আর কি সেই আমরা রেস্ট্রিকশনটা ফেস করি, ঠিক আছে। তো যখন আর কি নেলসন ম্যান্ডেলা জোহানেসবার্গে ছিল তখন সে বুঝতে পারছে যে সে ছোট সময় বয়স হিসেবে তার যে একটা ফ্রিডম ছিল এটা জাস্ট ইলিউশন, আর এখন সে বুঝতে পারছে যে তার থেকে সমস্ত স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। This freedom should not be obstructed in a civilized and unlawful society, আর এটা মানে একটা স্বাধীন দেশে বা একটা সভ্য দেশে এই ধরনের কোনো অবস্ট্রাকশন থাকতে পারে না। এরপরটা বলছে বাট ম্যান্ডেলা উইথ হিজ ম্যাচুরিটি বিগান টু রিয়ালাইজ দ্যাট নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার্স এন্ড সিস্টার্স আর নট ফ্রি, মানে সে যখন আস্তে আস্তে আরো মেচুর হয়েছে সে বুঝতে পারছে শুধুমাত্র সে একাই এরকম বন্ডেজের মধ্যে নাই, তার যত তার যে ভাই বোন আছে, ভাই বোন বলতে সে আর কি তার ওখানে যারা কমরেড ছিল বা সহকারী ছিল তাদের কথা বুঝিয়েছে। হি অলসো সা দ্যাট ফ্রিডম অফ এভরিওয়ান অফ দিস ট্রাইব ওয়াজ কার্টেল, সে also বলছে তাদের জাতি বলতে এখানে কৃষ্ণাঙ্গদের বা আমরা যাকে বলি ব্ল্যাক নিগ্রো, ঠিক আছে, তাদের জাতি থেকে এই যে স্বাধীনতা এই শব্দটাই মোট কথা বসে দেওয়া হয়েছে বা তাদের থেকে এটা সম্পূর্ণরূপে কেড়ে নেওয়া হয়েছে। দ্যাট হ্যাপেন্ড when ম্যান্ডেলা জয়েন্ড দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এটা পুরোপুরি ভাবে ঘটছে যখন এই নেলসন ম্যান্ডেলা সে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এই যে একটা প্রতিষ্ঠান বা এই যে একটা সংস্থা এটাতে যোগদান করছে। এন্ড দেন হিজ হাঙ্গার ফর হিজ ফ্রিডম ওয়াজ ট্রান্সফর্মড ইনটু এ গ্রেটার হাঙ্গার ফর দ্য ফ্রিডম অফ হিজ পিপল, এবং এটাতে যোগদান করার পর সে বুঝতে পারছে যে সে কতটা ক্ষুধার্ত এই স্বাধীনতার জন্য। শুধুমাত্র সেই নয়, তার দেশের লোকজনও বা তার যে ট্রাইবটা ছিল, তার যে জাতিটা ছিল কৃষ্ণাঙ্গ জাতি, সেইটা যত লোকজন ছিল বা আফ্রিকাতে যত খ্রিস্টানগুলো ছিল তাদের জন্য এই ফ্রিডমটা কতটা প্রয়োজন, ঠিক আছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। ইট ওয়াজ দিস ডিজায়ার ফ্রিডম অফ দ্য পিপল টু লিভ দেয়ার লাইফ উইথ ডিগনিটি এন্ড সেলফ রেসপেক্ট, এটা কতটা প্রয়োজন যার সাহায্যে তারা একটা সম্মানের একটা লাইফ লিড করতে পারবে। দিস সেন্স অফ ফ্রিডম ইন্সপায়ার্ড হিজ লাইফ এন্ড ট্রান্সফার ইনটু ইয়ং ম্যান, আর এই সেন্সটাকে এই অনুভূতিটাকে তাকে আস্তে আস্তে পরিবর্তিত করতেছিল কিছু ইয়ং ম্যান ইনটু রেবেল, মানে একজন যুবক থেকে একজন বিদ্রোহীতে। ড্রোভ এ ল অ্যাবাইডিং অ্যাটর্নি টু দ্য পথ অফ এ ক্রিমিনাল, টার্ন এ ফ্যামিলি লাভিং হাজবেন্ড ইনটু এ ম্যান উইদাউট এ হোম, এবং যে লোকটা কিনা পরিবারকে এতটা ভালোবাসতো এরপরে সে তাকে সম্পূর্ণরূপে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মোট কথা বলছে যে এই স্বাধীনতার যে একটা ক্ষুধা বা এই যে একটা তৃষ্ণা এইটাকে এই এই যে একটা টেন্ডেন্সি বা সেন্স, এই সেন্সটা তাকে কোন একটা স্টেট থেকে অন্য একটা স্টেজে রূপান্তরিত করছে, বা সে
তার মধ্যে যে কতটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, সে একজন সাধারণ মানুষ থেকে রিবেলে পরিণত হয়েছে, বা একজন যে কিনা তার পরিবারের অনেক বেশি ইনভলভ ছিল, সেই ইনভলভনেস থেকে সে এখন টোটালি হয়ে গেছে, অ্যালোন হয়ে গেছে, ঠিক আছে, বা তাকে এখন লোনলি সে মধ্যে প্রিজনে থাকতে হচ্ছে। এন্ড ফোর্সড এ লাভিং ম্যান টু লিভ এ মঙ্ক, এবং তাকে সন্ন্যাসীর মতো লাইফ লিড করতে হচ্ছে, মানে মোট কথা সে লোনলি হয়ে গেছে আর কি। হি কনফেসেস দ্যাট হি ওয়াজ নো মোর ভার্চুয়াস। মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী, যারা চার্চে থাকে। হি কনফেসেস দ্যাট হি ওয়াজ নো মোর ভার্চুয়াস, এরপর বলছে তার মধ্যে আর সেই গুণগুলো নেই, শৈশবের যে গুণগুলি থাকা উচিত একজন ভালো মানুষের। মানে ভালো মানুষ বলতে বোঝাইছে যে আমরা যখন দেশের বিপক্ষে যাই তখন আমাদেরকে বলা হয় বিদ্রোহী, ঠিক আছে। তো যখন আমরা এর আগের স্টেটে ছিলাম তখন কিন্তু আমরা কোনো মানে এই দেশের এগেনস্টে ছিলাম না, সেই গুণগুলি এখন নেলসন ম্যান্ডেলার মধ্যে নেই। দেন এনি আদার ম্যান, বাট হোয়েন হি নো দ্যাট হিজ পিপল আর নট ফ্রি, কিন্তু সে এখন বুঝতে পারে যে তার লোকজন ফ্রি নয় বা স্বাধীন নয়। হি ওয়াজ নট প্লিজ টু এনজয় দিস ওন লিমিটেড ফ্রিডম, কিন্তু সে এখন বা ওই মুহূর্তটাতে সে তখন আগে তার নিজের স্বাধীনতার জন্য চিন্তা করে না, সে তখন তার যে লোকজন বা খ্রিস্টানদের জন্য সে চিন্তা করছে। অ্যাকর্ডিং টু হিম, তার মতে ফ্রিডম ইজ ইন্ডিভিজুয়াল, স্বাধীনতা হচ্ছে মানে এটা দেখা যায় না। দ্যাট ইজ ফ্রিডম মিনস কালেকটিভ ফ্রিডম। আর স্বাধীনতা শুধুমাত্র একজনের, এটা হচ্ছে কালেকটিভ বা সংগ্রহ, মানে একটা সবার জন্য স্বাধীনতা। ফ্রিডম ফর অল পিপল, the change on any one of these people means the change of all them, and the change of all them is people means the change on him। মানে তার একজনের শৃঙ্খলা মানে হচ্ছে সবার স্বাধীনতা, শৃঙ্খলাবদ্ধ মানে তাকে একজনকে আটক করা মানে হচ্ছে সবাইকে আটক করা, বা সবাইকে আটক করা মানে তাকে একজনকে আটক করা। মোট কথা স্বাধীনতা যে সবার প্রয়োজন এইটাই বোঝাইতে চাইছে। আপনি কি এটা বুঝতে পারছেন? ওকে। Mandela then was Mandela proceeds on to say that during his long years of his struggle, his hunger for freedom became the hunger for the freedom of all people। মানে সে যে এত কষ্ট করছে, স্ট্রাগল করছে, এত মানে এত মাস এত বছর প্রিজনে ছিল, এই এই জন্য তার যে স্বাধীনতা একার বা একান্ত তার একার প্রয়োজন এরকমটা না, স্বাধীনতা সবার প্রয়োজন। আর সবাই এটার জন্য ক্ষুধার্ত, অফ অল পিপল ইরেসপেক্টিভ অফ কালার আর ক্রিয়েট, মানে এর মধ্যে কোনো ভেদাভেদ নাই, হোক সেটা কালারের দিক থেকে বা ক্রিয়েটের দিক থেকে। He also realized that the oppressor must be liberated as the oppressed। সে আরো বলছে যে অপ্রেস করে বা যে শাসন করে সেও স্বাধীন হবে, আর যে মানে শোষিত হয় সেও স্বাধীন হবে, মোট কথা সবাই স্বাধীন হবে বা সবাই স্বাধীনতা এখন প্রয়োজন। The man who sentences a man's freedom is a prisoner of hatred। আর যে কিনা স্বাধীনতাকে এই হরণ করছে বা এই স্বাধীনতাকে যে হরণ করে নিয়ে গেছে সে হচ্ছে একজন প্রিজনার বা সে হচ্ছে একজন খুনির মতো। প্রিজুডাইস এন্ড মিননেস, এবং তার মধ্যে কুসংস্কার আছে, ঠিক আছে। আর সে হচ্ছে খুব ছোট মনের মানুষ। হি আর্গুজ দ্যাট হি ইজ নট ট্রুলি ফ্রি। সে আরো বলছে যে সে স্বাধীন নয়। ইফ হি টেকস অ্যানাদার ম্যানস ফ্রিডম, সে যদি অন্য লোকের স্বাধীনতাকে হরণ করে নিয়ে যায়। জাস্ট অ্যাজ হি ইজ নট ফ্রি উইথ দিস ফ্রিডম টু টেক অ্যাওয়ে ফ্রম হিম। ইফ ফ্রিডম ইজ গার্ডেড, যদি স্বাধীনতাকে বাদ দেওয়া হয় বা নিয়ে যাওয়া হয়, বা এই যে স্বাধীনতা এটাকে হরণ করা হয়, দ্য অপ্রেসড এন্ড দ্য অপ্রেসড alike are deprived of the humanity, তাহলে যারা শাসক আছে আর যারা শোষিত হচ্ছে তারা দুজনেই তাদের মানবতা থেকে বঞ্চিত হবে, বা তারা মানব মানে তাদের মধ্যে কোনো মানবতা থাকবে না। বুঝতে পারছেন? ওকে, বলতে ওকে রিগার্ডিং হিজ মিশন অর দ্য গ্রেট টাস্ক, হি সেজ দ্যাট when he come out of prison, এরপরে বলছে তার যে মিশন গুলা, সে যখন এই প্রিজন বা বের হয়ে আসে তখন তার মিশন গুলা বলছে। হিজ মিশন ওয়াজ টু লিবারেট বোথ দ্য অপারেশন দ্য অপারেশন। তার ফার্স্ট মিশনটা হচ্ছে সে যারা শাসন আর যারা মানে যারা শাসন করে এবং যারা শোষিত হয় এই দুজনকে তারা স্বাধীন করবে, বা সে মানে মোট কথা একটা লিবারেশন দেবে। লিবারেশন হচ্ছে তারা এই যে বন্ডেজ আছে, একটা ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশন টোটালি সম্পূর্ণরূপে উচ্ছেদ করে ফেলবে। On the inauguration day, some people thought that Mandela's mission had been achieved। অনেকেই ভাবছিল যে এই ইনগুরেশন ডে সে এখন প্রেসিডেন্ট হচ্ছে, সুতরাং তার যে ড্রিমটা বা তার যে প্রত্যাশা এটা ফুলফিল হয়ে গেছে, বাট ইট ওয়াজ নট সো। কিন্তু এটা তখনো শেষ হয় নাই। ইনগুরেশন মানে হচ্ছে অভ্যর্থনা সভা। হ্যাঁ, মানে এই আমরা যখন দেখি যে নতুন কেউ আসছে তখন আমরা সবাই অভ্যর্থনা জানাই না, তো সেই যে একটা সভা হয় তো সেটাকে বলে অভ্যর্থনা সভা বা ইনগুরেশন। বলছে অ্যাকর্ডিং টু হিম দ্য পিপল অফ সাউথ আফ্রিকা আর নট ফ্রি। মানে সে প্রেসিডেন্ট হয়েছে, অনেকে ভাবছে হয়তো এখন তার যে মিশন শেষ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সে আর বলছে না, মিশন শেষ হয়নি। সে এখন বলছে যে আমার মতে এই এই যে লোকজন আছে আফ্রিকা তারা এখনো স্বাধীন হয় নাই। দে হ্যাড মেরিলি অ্যাচিভড দ্যাট ফ্রিডম টু মুভ ফ্রিলি, দিস ওয়াজ দ্য রাইট টু বি অপ্রেসড। কি বলছে? দে হ্যাড মেরিলি অ্যাচিভড, তারা জাস্ট অর্জন করছে দ্যাট ফ্রিডম টু মুভ ফ্রিলি। এখন তারা জাস্ট চলাচলের যে স্বাধীনতা এইটা তারা কেবল অর্জন করছে।
হিজ ওয়াজ দ্য রাইট নট টু অপারেট। আর এটা মানে তারা এতদিন শোষিত হচ্ছে, এইটা তাদের জন্য অধিকার নয়। সেই অধিকারটা কি? ম্যান্ডেলা টেলস দিস পিপল উইথ অল এমফাসাইজ দ্যাট, মানে সেটা যত জোর আছে, জোর বলতে তার যত ক্ষমতা আছে সব দিয়ে সে বলছে দে হ্যাভ নট টেকেন দ্য ফাইনাল স্টেপ টু দেয়ার জার্নি। তার মানে তার যে ভ্রমণ, এই ভ্রমণের পথে সে যে একটা স্টেপ নিবে, এই স্টেপটাতে সে এখনো যায় নাই বা পৌঁছাইতে পারে নাই। বাট দ্য ফার্স্ট স্টেপ মেরিলি অর টু থ্রো অ্যাওয়ে, না বলছে বাট দ্য ফার্স্ট স্টেপ অন এ লঙ্গার এন্ড ইভেন মোর ডিফিকাল্ট ওয়ে। এবং এই যে কঠিন একটা পথ, এই পথে সে জাস্ট প্রথম একটা স্টেপ বা প্রথম যে একটা পদক্ষেপ সেটা সে নিছে, ঠিক আছে? বিকজ freedom is not merely to throw away from one's sin but to live in a way of respect and enhances other freedoms। মানে একজনকে শৃঙ্খলা মুক্ত করা মানে স্বাধীনতা নয়, বরঞ্চ তাকে সমস্ত রকমের সম্মান দেওয়া, ডিগনিটি দেওয়া, সমস্ত কিছু পিস মানে শান্তিপূর্ণ একটা লাইফ তাকে মানে দেওয়া, এটি হচ্ছে স্বাধীনতা। ইট ইজ জাস্ট দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য ট্রু টেস্ট অফ দ্য আফ্রিকান ডিভোশন টু ফ্রিডম। আর আফ্রিকার জাতির জন্য এটা হচ্ছে কেবল শুরু, ঠিক আছে? ম্যান্ডেলা কনক্লুড সেকশন 115 of his autobiography saying that he was walked a long road of freedom। মানে সে শেষ করছে এটা বলে সে তাকে অনেক দূর বা অনেক পথ হাঁটতে হবে এই স্বাধীনতার জন্য। এট এভরি স্টেপ হি হ্যাজ ট্রাইড নট টু ফেল্টার। আর প্রত্যেক স্টেপে সে হয়তো হতাশ হয়ে পড়বে, কিন্তু তাকে ভেঙে পড়লে চলবে না। নট টু ডিভাইড ফ্রম হিজ পারপাস, বা তার যে উদ্দেশ্য এটা থেকে তাকে সরে পড়লে চলবে না। অফকোর্স অবশ্যই হি মাইট হ্যাভ সামটাইমস হ্যাড রং স্টেপস অ্যালং হিজ ওয়ে। মানে মাঝে মাঝে হতে পারে যে সে একটা মানে ভুল পথে হাঁটতেছে, বাট হি হ্যাজ ডিসকভারেড দ্য সিক্রেট দ্যাট আফটার ক্লাইম্বিং এ গ্রেট হিল। কিন্তু তাকে সেই গুপ্ত পথটা বা গুপ্ত একটা ওয়ে সেটা খুঁজে বের করতে হবে, যেভাবে সেই এত বড় বা এত বড় একটা পাহাড় এটাকে উঠতে পারবে, এটা জয় করতে পারে। ওয়ান ক্যান ফাইন্ড মেনি মোর হিলস টু ক্লাইম্ব। এবং তাকে এরকম আরো অনেক মানে সে আরো এরকম অনেক পাহাড় খুঁজে পাবে। মোট কথা তাকে অনেক চড়াই উতরাই পেরিয়ে সেই ফ্রিডমের পথে যেতে হবে, ঠিক আছে? এই জন্য বলতে লং ওয়াক টু ফ্রিডম, অনেক দূরের একটা পথ, মানে স্বাধীনতার অনেক বড় পথ, দীর্ঘ পথ। He feels that he has taken a moment here to rest on the occasion of his inauguration as the democratic president of South Africa and have a splendid vision of future and also to look back on the কি বলছে এখানে, he feels that সে অনুভব করছে যে he has taken a moment, যে সে একটা মুহূর্ত সে মানে সে একটা মুহূর্ত নিতে পারছে হেয়ার টু রেস্ট অন দ্য অকেশন। মানে এখন সে একটু এক মুহূর্ত রেস্ট নিতে পারছে অফ হিস ইনগুরেশন, তার ইনগুরেশন বা অভ্যর্থনা সভায়, অ্যাজ দ্য ডেমোক্রেটিক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে, অ্যান্ড হ্যাভ স্প্লেন্ডেড ভিজন অফ ফিউচার, এবং একটা ভবিষ্যতের একটা উজ্জ্বল মানে ড্রিম হিসেবে বা একটা ভিজন হিসেবে, প্রদর্শন হিসেবে, অ্যান্ড অলসো টু লুক ব্যাক অন দ্য লং রোড হি ওয়াকড, এবং তাকে যে পথ হাঁটতে হবে এই পথের একজন পথচারী হিসেবে। বাট what he feels in that he can repose only for a moment, কিন্তু সে এত যে কিছু অনুভব করছে এটা জাস্ট একটা মুহূর্তের, বিকজ ফ্রিডম ইজ কানেক্টেড উইথ রেসপন্সিবিলিটি, কারণ স্বাধীনতা হচ্ছে দায়িত্বের সাথে সম্পর্কিত। সো হি ডেয়ার নট স্টে লঙ্গার ফর দ্য, সুতরাং এখন শুধু রেস্ট নেয় এটা তার পক্ষে ভালো বা শোভনীয় হবে না। বিকজ হিজ লং ওয়াক টু ডেমোক্রেসি এন্ড ফ্রিডম, কারণ তার যে এত একটা দীর্ঘ যাত্রা, সেই যাত্রাটা হবে এই ডেমোক্রেসি থেকে ফ্রিডম, মানে গণতন্ত্র থেকে স্বাধীনতা। এই যাত্রাটা সে যদি এখন রেস্ট নেয় তাহলে থেমে থাকলে চলবে না, ঠিক আছে? তার যাত্রাটা অনেক দীর্ঘ হবে। ইজ নট ইয়েট এন্ডেড, আর এটা এখনো শেষ হয় নাই। হি হ্যাজ মেনি প্রমিসেস টু গিভ, এবং তার অনেক প্রতিজ্ঞা রাখার মতো আছে, মানে তার রাখার মতো অনেক প্রতিজ্ঞা আছে। সে যে প্রতিজ্ঞাগুলো করছে এগুলো ফুলফিল করতে হবে। এন্ড হি কুড নট ইয়েট রিচ হিজ গোল, এবং সে এখনো তার সেই গোলে পৌঁছাইতে পারে নাই। বুঝতে পারছেন? উফ, হ্যাঁ বলুন। অনেক বড় ছিল টেক্সটটা একদিনে তো। আচ্ছা, ফার্স্ট পেজে কোন জায়গা? আচ্ছা আচ্ছা, নেলসন ম্যান্ডেলা বিগিনস, এটা নেলসন ম্যান্ডেলা বিগিনস চ্যাপ্টার 115 of his autobiography with the description of his inaugural ceremony, এটা একেবারে, ও একেবারে উপরের অংশ সামারির। ওকে ওকে, কি বলছে, লং ওয়াক টু ফ্রিডম ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক রিটেন বাই সাউথ আফ্রিকান আসামি। এমনিতে সংক্ষেপে বলি, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা লিখছে সে যখন ছিল, কারাগারে ছিল, সে লুকিয়ে লুকিয়ে এটা লিখছে। আর এখানে কি লেখা আছে, সে কিভাবে তার ইনিগ্রেশনটা হয়, তারপর হচ্ছে আর এটা হচ্ছে এই যে তার বইটা, এই বইয়ের 115 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? আর এইটা হচ্ছে এফডি
ক্লার্ক তার যে ফার্স্ট ডেপুটি তার সাথে সে কিভাবে এই প্রিজনে খাটাইছে সেই অংশটা এখানে উল্লেখ আছে। আর এখানে কোন কোন জিনিস উল্লেখ আছে যে এই যে ব্ল্যাক যে লোকজন আছে তারা হোয়াইটদের বিপক্ষে কিভাবে জয়ী হয়েছে, তারপর বলছে তার এই যে গ্রেট একটা অ্যাচিভমেন্ট বা নেলসন ম্যান্ডেলা কিভাবে এই ভিক্টরিটা পাইছে বা এই সাউথ আফ্রিকার মতো একটা দেশে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হইতে পারছে। তারপর হচ্ছে এই যে ফ্রিডম ফাইটাররা আছে বা দেশপ্রেমিক তারা তাদের জীবন কিভাবে উৎসর্গ করছে, তারপর হচ্ছে এই তারা কতটা স্ট্রাগল করছে এই রেসিয়াল ডিসক্রিমিনেশনের জন্য, এবং হচ্ছে নেলসন ম্যান্ডেলার এই গণতন্ত্র সম্পর্কে যে একটা ধারণা একটা কনসেপ্ট সেটা কি, এবং হচ্ছে তার কোন কোন অব্লিগেশন আছে এই তার জনগণের প্রতি, এবং হচ্ছে তার প্রমাইস গুলা কি জনগণের প্রতি। এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডা। এরপরে সেকেন্ডে বলছে যে ওকে, এখানে বলছে যে এইটা তার যে অটোবায়োগ্রাফিক্যাল বুক, এই অটোবায়োগ্রাফিক্যাল বইয়ের 115 নম্বর চ্যাপ্টার থেকে নেওয়া। আর এখানে তার ইনগুরাল সেরিমনিটা সম্পর্কে বলা হয় যেখানে বিভিন্ন দেশের অনেক বড় বড় নেতারা আসছিল, ঠিক আছে, এবং তারা তাকে সাদর মানে সম্ভাষণ বা অভ্যর্থনা জানাইছে। আর এটা এই অভ্যর্থনা সভাটা হয়েছিল হচ্ছে ইউনিয়ন বিল্ডিংস এ, আর যেটা ছিল প্রিটোরিয়াতে, ঠিক আছে। আর এই নেলসন ম্যান্ডেলা শেষমেশ বলছে যে এই আফ্রিকার বা এই সাউথ আফ্রিকার এতকাল যত বড় বা যতগুলো সভা হয়েছে সবচাইতে বড় সভা হচ্ছে এইটা, এবং যেখানে এই ওয়ার্ল্ডের যত মানে ফেমাস নেতারা আছে সবাই এখানে যোগ দিচ্ছে, ঠিক আছে। মোট কথা জাস্ট একটা বিগিনিং বা ইন্ট্রোডাকশন দিছে এখানে। প্রথম স্ট্যান্সে বলছে যে তার স্বপ্নগুলো কি এই বইয়ে কোন কোন বিষয় উল্লেখ আছে, আর সেকেন্ডে বলছে তার ইনগুলো সেরিমনিটা কিভাবে শুরু হয়েছিল। অনেক দেশের লোকজন এসে তাকে সম্ভাষণ মানে সাদর সম্ভাষণ জানাইছে। এরপর সে বলছে তার যে ফিউচার একটা ড্রিম আছে সেই ড্রিমটা কি, এবং সে যে এই ফার্স্ট আফ্রিকান একটা ডেমোক্রেটিক হয়েছে প্রেসিডেন্ট হয়েছে, সুতরাং তাকে যে অনেকেই সাদর সম্ভাষণ জানাইছে। আর এইটার যে একটা প্রদর্শনী হচ্ছে আফ্রিকার যতগুলো অনুষ্ঠান হচ্ছে সবচেয়ে বড় অনুষ্ঠান এটা। আর এটা হয়েছিল হচ্ছে ইউনিয়ন বিল্ডিংসে, আর যেটা ছিল হচ্ছে প্রিটোরিয়াতে। বুঝতে পারছেন? ওকে, তো নেক্সট ডে হচ্ছে লাঞ্চিয়ন। লাঞ্চিয়ন 19 এর বইয়ে ছিল। আচ্ছা, উইলিয়াম সমারসেট মম, আচ্ছা ঠিক আছে। আগামীকাল ধরো উইলিয়াম সমারসেট মমের লাইভ লাইভ আরো লাঞ্চিয়নটা শুরু করবো। আর ওই যে উনি যেহেতু সম্ভবত কি বলছে ওনার ফোনে চার্জ নাই সেজন্য আসতে পারেনি। আপনি এটা কি রেকর্ড করা আছে না? আচ্ছা ঠিক আছে, ওনার সাথে শেয়ার করলেন। ওকে, আর আগামীকালও সেম টাইম ক্লাস হবে 8:30টায়।